সবাইকে আমন্ত্রণ ২৪ ঘন্টায় যমুনা টেলিভিশনের এই নিয়মিত আয়োজনে সাথে আছি আমি রাসেল আহমেদ। আমাদের আজকের বিষয় সড়কে রেমিটেন্স যোদ্ধারা। আলোচনার জন্য আজ আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিই। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ জমির, সাবেক প্রধান তথ্য কমিশনার ও সাবেক রাষ্ট্রদূত। এছাড়াও স্টুডিওর বাইরে থেকে আমাদের সাথে আরও দুজন অতিথি যোগ দিবেন। একজন এরই মধ্যে যোগ দিয়েছেন শামীম আহমেদ চৌধুরী নোমান, মহাসচিব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা, এবং আরও একজন যোগ দিবেন শরীফুল হাসান, অভিবাসন কর্মসূচি প্রধান ব্র্যাক। আমরা যারা আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। যেটি বলছিলাম, সড়কে রেমিটেন্স যোদ্ধারা, তাদের নিয়ে আলোচনা করতে চাই। আমরা শুরুতে স্টুডিও থেকেই শুরু করে আলোচনা। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ জমির। একটু আপনার কাছে জানতে চাইছি, আমরা যেটি দেখছি গেল কয়েকদিন ধরেই, গেল এক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে, এবং আজকেও যেটি দেখা যাচ্ছে, সৌদি যারা প্রবাসী রয়েছেন তারা দিন শেষে সড়ক অবরোধ করছেন, দূতাবাসের সামনে হাজির হচ্ছেন, অনেকে নানান ধরনের আকুতি মিনতি করছেন, হাহাকার করছেন। সংকটটা আসলে কোথায়? আপনার ধন্যবাদ। কেন আরও যারা দুজন থাকছেন এই প্রাঙ্গণে, তারাও আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। তবে আমি সৌদি আরবে বহুদিন কাটিয়েছি বলে নিজে একটু আধটু আমিও শিখেছি ওখানে কি হয় কি না হয় এবং কেন হয়। এখন এই যে আপনি বললেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, রেমিটেন্স যোদ্ধা, খুব সুন্দর ব্যবহার করেছেন আপনি, এটা প্রয়োগ করেছেন। আমার মনে আছে আমি যখন 1991 সালে ওখানে যাই রাষ্ট্রদূত হিসেবে, তখন ওখানে ধীরে সুস্থে বাঙালিরা প্রবেশ করা শুরু করেছে। এখন প্রায় ওখানে 23 লাখের মতো বাংলাদেশের থেকে ওখানে প্রবাসীরা আছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। বেশিরভাগ অবশ্য মক্কায়, জেদ্দায়, মদিনায় এবং রিয়াদে, এই এলাকায় বেশি আছে। এখন প্রশ্নটা উঠছে এখানে, এই যে জটিলতা সৃষ্টি হয়েছে, একটা এই যে ইকামা বলা হচ্ছে, যে এখানে আমি দেখলাম বলেছে একজন, টিকিট, ভিসা ও ইকামার মেয়াদ বাড়ানোর জন্য 2.5 লাখ টাকা লাগবে বলে শুনেছেন একজন লোক বলছে। আর সরকারের তরফ থেকে বলা হয়েছে যে 24 দিন ইকামা, তাদের ভিসা ও ইকামার মেয়াদ 24 দিন বাড়ানো হয়েছে বলে 23 সেপ্টেম্বর সরকার জানায় কিছু প্রবাসীদের। এখন এই জিনিসটা যেটা ঘটছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি গেছিলাম, আমি ওখানে কারণ বাজারের কাছে একটা মিটিংয়ে গেছিলাম, সেখানে দেখলাম সোনারগাঁ হোটেলের ভেতরে কারণে পুরো রাস্তা জুড়ে চারিদিক থেকে বন্ধ, এবং বেশ লোকজন ক্ষেপে আছে। মারামারি নেই, কিন্তু বেশ ক্ষেপে আছে, তারা রাস্তা বন্ধ করে রেখেছে। এখন একটা জিনিস আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ভালো বলেছেন, সেটা হচ্ছে উনি আশা করছেন যারা প্রতিবাদ করছে এই অনিশ্চয়তার জিনিসটাকে, এইটা কিন্তু তাদের উচিত হবে থামানো। কারণ সৌদি আরবিয়া কিন্তু তারা কিন্তু এই ইয়েগুলো দেখছে ভিডিওতে, এবং তারা কিন্তু যদি দেখে এই জাতীয় ঘটনা ঘটছে বাংলাদেশ বিমানের সামনে কিংবা সোনারগাঁ হোটেলের ওখানে সাউদিয়ার সামনে, তাহলে কিন্তু তারা বিভিন্ন কারণে বিভিন্ন ব্যক্তিকে তারা নেবে না, তো একটা আরও অনিশ্চিত হয়ে যাবে। কিন্তু যে জিনিসটা সঠিক বলে আমি মনে করি, সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এর সঙ্গে অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে, প্রবাসী মন্ত্রণালয় এবং অন্যান্য যা রিক্রুটিং এজেন্সি আছে, এই যে এখন শুনলাম, এনাদের উচিত হবে একটা একত্রিত হয়ে ভেরি কুইকলি একটা কোঅর্ডিনেশন কমিটি করা। সেই কমিটির মাধ্যমে তারা ওখান থেকে স্পেশাল ফ্লাইটে এখান থেকে দে শুড গো টু রিয়াদ। ওখানে আমাদের দূতাবাস হচ্ছেন, রিয়াদ ইজ দ্য ক্যাপিটাল, ওখানে আমাদের জেদ্দার থেকে, মক্কার থেকে, মদিনার থেকে যে ভাইস কনসাল টনসাল যারা আছে তারা আসবে, এসে আলোচনা করে। কেন ওখানে আমাদের এখন নতুন যাচ্ছেন রাষ্ট্রদূত, তিনি প্রাক্তন আইজি,
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এখন ওখানে যাওয়ার পরে ওনাকে ওই টু ফাইন্ড হিজ প্লেস অ্যান্ড টু নো পিপল খুব সহজে হবে না এই করোনা ভাইরাস। অনেকের ভিসার মেয়াদ তো আসলে এই 2-1 দিনের মধ্যে, আগামীকালকে অনেকের শেষ হয়ে যাচ্ছে। ভিসা মেয়াদ শেষ হয়ে গেলে ভিসা পেতে কিন্তু লম্বা সময় লাগবে, অত সহজে হবে না। যদিও বলা হচ্ছে খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে না। কিন্তু আমার মনে হয় সরকারের উচিত ছিল এই কোঅর্ডিনেশনটা করা আরও তাড়াতাড়ি। মানে এই কোঅর্ডিনেশনটা এত দেরি করার কোনো প্রয়োজন ছিল না। কারণ রিক্রুটিং এজেন্সি যেগুলো আছে, সরকারি মন্ত্রণালয় যেগুলো আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় একা তো হিসাব করতে পারে না, তাদের পক্ষে করা সম্ভব নয়। তো এইসব ব্যাপারে, কেন তারা তো শুধু সৌদি আরবিয়া দেখছে না, তারা ইটালিতে গন্ডগোল হচ্ছে সেখানের কথা চিন্তা করছে, সব কটা একটা 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 করে দেখছে। জি, আমরা একটু স্টুডিওর বাইরে থেকে যেতে চাই। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন শরীফুল হাসান, অভিবাসন কর্মসূচি প্রধান, ব্র্যাক। একটু তার কাছে যেতে চাই। শরীফুল হাসান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা শুরু করেছি এরই মধ্যে, যেটি আসলে আমরা দেখছিলাম গেল কয়েকদিন ধরে, আপনি নিজেও এই বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন। বলা হলো যে 24 দিন তাদের ভিসা এবং আকামার মেয়াদ যেটি বাড়বে, কিন্তু সড়কে যারা রয়েছেন তারা বলছেন তারা এখনো কোনো সমাধান দেখছেন না। আগামীকাল তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাহলে যেটি বাড়ানোর কথা বলা হলো সেটি বা কোন পর্যায়ে রয়েছে? এই ধরনের অনিশ্চয়তা কেন, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমাদের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির স্যার কিছুটা সূত্রপাত করেছেন স্যার ওখানে থাকার কথা। আমি শুধু একটি তথ্য দিয়ে শুরু করি। এই পুরো বিষয়টা আমরা প্রথম জানলাম কিন্তু তারা রাজপথে নামার পর। এখন কথা হলো তাদেরকে কেন রাজপথে নামতে হলো? তার আগেই যদি এই ব্যবস্থাগুলো নেওয়া হতো, দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বরে তারা এসেছে, 7 থেকে 8 মাস আমরা সময় পেয়েছি। আমরা কিন্তু পারতাম, রোমান ভাইয়ের মনে আছে, আমরা যখন শুরু থেকে আলোচনাগুলো করছিলাম বারবার বলছিলাম যে করোনার সংকটটা 3 ধরনের, সমাধানের জন্য আমাদের 3 ধরনের প্রস্তুতি এখনই নিতে হবে। এবং তার মধ্যে একটা অন্যতম, ছুটিতে যারা দেশে আটকা পড়েছেন, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন তারা যারা যেতে পারেন, সেই মার্চ থেকে আমরা এই কথাগুলো বলছি। তো দেখেন এই সময়টাতে যদি আমরা একটু প্রস্তুতি নিতাম, আমরা কিন্তু এখনো জানি না আমাদের কত লোক আটক আছে। সেটা কি 50,000 না 70,000 না 80,000? কত লোকের টিকিটের ব্যবস্থা করতে হবে, কত লোকের ভিসা, আমাদের কারো কাছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ডাটাবেজ নেই। কিন্তু শুরুতেই যদি আপনি করতেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে, যে কত লোক আমাদের এসেছে, কোন দেশ থেকে কত, আমি কিন্তু অনেক লোকের কথা জানি দেশের বিভিন্ন দেশে, ওমান, বাহরাইন, মালয়েশিয়া, বিভিন্ন দেশে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং তারা আর যেতে পারেনি, তারা প্রায় সর্বশান্ত। এখন দেখেন সৌদি আরবের এই বিষয়টা নিয়েও তারা আসলো কখন, যখন তাদের একেবারেই 30 সেপ্টেম্বর চলে আসলো, যখন তারা টিকিট পাচ্ছে না, যখন তাদের ভিসার সমস্যা। আমরা শুনলাম আকামার মেয়াদ 24 দিন বাড়বে, কিন্তু শুধু তো আকামার সাথে সম্পর্কিত না, তাদের যদি ভিসা শেষ হয়ে যায়, সংকটটা তারা 3টা জিনিস, একটা হচ্ছে ভিসা এবং আকামা, দ্বিতীয় হচ্ছে টিকিট, এবং তৃতীয় হচ্ছে করোনা সনদ। মানে 3টা একসাথে সম্পন্ন করতে পারলেই সে যেতে পারবে। এখন দেখেন সৌদি আরব হঠাৎ করে মানে যেটা বলছে, তাকে 5টা জিনিস লাগবে, এবং প্রথমটা বলছে তারা যাওয়া যাতার প্রিন্টের মূল কপি, মানে ইমিগ্রেশনের প্রিন্টের মূল কপি, যেটা এইসব প্রবাসী কর্মীর পক্ষে আদায় করা মানে আনা খুব কঠিন একটা কাজ। কফিলের আবেদনের মানে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হবে, যেটা 2-1 দিনের মধ্যে খুব কঠিন কাজ। বাকি জিনিসগুলো হয়তো পাসপোর্টের কপি টপি সেগুলো তারা পারবেন, কিন্তু সংকটটা এমন একটা জায়গায় মানে আসলো। এখন আমি যারা গিয়েছে প্রথম দিন ফ্লাইট, তাদের সাথে কথা বলছিলাম, তারা 5-6 দিন ধরে ঢাকায় ছিল, এক কাপড়ে টিকিটের লাইনে ছিল, টিকিট পেয়ে দৌড়ে গিয়েছে করোনার টেস্ট করতে। সেইখান থেকে কোনো মতে রাত্রেবেলা সারাদিন পায়নি, রাতে 8টা, সাড়ে 8টায় তারা সনদ পেয়েছে, সেই অবস্থায় দৌড়েছে, এবং অনেকেই বাড়িতেও যেতে পারেননি, তাদের পরিবারের সদস্যরা কেউ কেউ লাগেজ নিয়ে এসেছে। এই যে দেখেন, আমরা যে রেমিটেন্স যোদ্ধা বলি, 18-20 বিলিয়ন ডলার দেয়, মানে 18-20 ডলার মানে হচ্ছে সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় তার থেকে 7 থেকে 8 গুণ বেশি। কিন্তু সেই মানুষগুলোকে আমরা কতটুকু সম্মান করি? মোহাম্মদ জমির স্যার এখানে আছেন, এই মানুষগুলো পাসপোর্ট করা থেকে শুরু করে দূতাবাস সব জায়গায় রেমিটেন্স যোদ্ধা হয়তো আমরা বলি, বাস্তবে কিন্তু তাদের জন্য আমরা প্রোঅ্যাক্টিভ হয়ে তাদের সংকটের সমাধানগুলো করি না। আমি সাংবাদিকতার সূত্রে 16-17 বছর ধরে দেখছি, এখনো 3-4 বছর ধরে কাজ করতে গিয়ে আমার মনে হয় যে আগে থেকে যদি আমরা করতাম, এবং যে কথাগুলো আমার মাঝে মাঝে মনে হয়, আমি তো জ্যোতিষী না, কিন্তু এই অভিবাসন সেক্টরে যা যা বলেছি নোমান ভাই, যে মালয়েশিয়া এটা হতে যাচ্ছে, ঠিক তাই হয়েছে। সৌদি নারীদের এইটা হবে, ঠিক তাই হয়েছে। গত 6-7 মাস ধরে বলছি যখন খুলবে, এবং আজকে নতুন না, জুন মাসে যখন বাহরাইন খুললো, 30,000 টাকার টিকিট তাকে 1.5 থেকে 2 লাখ টাকা দিতে হইলো। আপনি ভাবেন, 1.5 লাখ টাকা মানে তার 7 মাসের বেতন।
এদিকে তার 7 মাস ধরে তার কাজ নাই, আরো 7 মাসের বেতনের সমান টাকা দিয়ে যদি তাকে টিকিট করে দিতে হয়, সেই টাকা কখন তুলবে? সে তো আনডকুমেন্টেড হয়ে যাবে। এবং পুরো চক্রটা যদি দেখেন আপনি, আমরা যদি প্রস্তুতি যে আমাদের পুরনো থেকে একেবারেই নাই, তারা যখন রাজপথে নামলো, জি। বিক্ষোভ করলো, তখন আমরা সৌদি আরবকে অনুরোধ জানালাম, কেন এটাকে আমরা আগে পারতাম না যে 30 তারিখের মধ্যে ঢুকতে হবে? ফিলিপিনের জি, শ্রমিকরা কিন্তু আমরা ঢুকে আগে গেছে। কেন করলাম না, আপনার কাছে আমরা আবারও ফিরছি। আমরা একটু জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান তার কাছে একটু যেতে চাই। আমরা যেই সমস্যাটা দেখলাম, আমরা সৌদি দূতাবাসের সামনে শ্রমিকরা গিয়ে ওইখানে থাকছেন, আমরা শরীফুল হাসানের তথ্য জানলাম, এছাড়া তার একটি প্রতিবেদনও আমরা দেখেছি, আরও কয়েকটি গণমাধ্যমেও দেখেছি আমরা, যে মসজিদে থেকে আবার পরের দিন আবার দূতাবাসের সামনে হাজির হচ্ছেন। এই যে অনিশ্চয়তা, এবং দূতাবাস সৌদি প্রবাসীরা যেটি জানছেন, তাদেরকে এম্বাসি থেকে বলা হচ্ছে, দূতাবাস থেকে, যে 30টি এজেন্সিতে যান, তারা ঠিক করে দেবেন। এজেন্সি থেকে বলা হচ্ছে তারা বিষয়টি কিছু জানেন না। এই বিষয়টি একটু পরিষ্কার করবেন যে আসলে যেই 30টি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হলো, সেটির সমাধান কোথায় বা কোথায় ঘোলাটে অবস্থান? ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের সম্মানিত এখানে যে আছেন আমাদের জামিল স্যার আছেন, আমাদের প্রাক্তন মাননীয় রাষ্ট্রদূত, এবং ওইখানে সৌদি আরবে উনি কাজ করে এসেছেন, এবং সৌদি আরব সম্পর্কে তার চেয়ে ভালো জানবার কোনো কথা না। আমরা যদিও ট্রেডের সাথে অনেকদিন ধরে সম্পৃক্ত, আমরা সেই কাজের সূত্রে হয়তো সৌদি আরব সম্পর্কে জানি, যেখানে উনি সার্ভিস করে এসেছেন, যাদের সাথে ডিল করে এসেছেন, সেই সরকারি পর্যায়ে ভালো করে জানেন স্যার যে ওটা কিভাবে হয়। জিনিসটি হচ্ছে, আপনি যেটা বলছেন যে স্যার কিন্তু অলরেডি গাইডলাইনটা দিয়েছেন, যেটা হয়ে গেছে আমরা সেটি নিয়ে আলোচনা করে কি ভুলটা হয়েছিল সেটি তো আর এখন আমাদের কোনো কাজে আসবে না, কারণ যেটি হয়ে গেছে হয়ে গেছে। এখন আমরা কিভাবে কত দ্রুত সময়ের মধ্যে এই যাদের ভিসার মেয়াদ, এখানে কিন্তু 3টি লেয়ারের কর্মী আছেন। একটি হলো যারা সৌদি আরবে আছেন, তাদের করোনাকালীন সময় তারা তাদের একামা রিনিউ করতে পারেননি, তাদের জন্য যে একামাটা যদি রিনিউয়াল এক্সটেনশন করা হয়, তারা সুযোগটি পাচ্ছেন। সেই সুযোগটি আর কারা পাচ্ছেন? যারা ছুটিতে এসেছিলেন, যাদের ভিসা হলো রিএন্ট্রি, তাদের যাবার জন্য এক্সিট রিএন্ট্রি লাগে, এক্সিট দিয়ে ওনারা আসেন, রিএন্ট্রিতে ঢোকেন। এই রিএন্ট্রিটা কারো 6 মাস থাকে, কারো 3 মাস থাকে, কারো 2 মাস থাকে। ইট ডিপেন্ডস কি এমপ্লয়ারের সাথে কিভাবে রিএন্ট্রিটা নিয়ে আসে। তো করোনাকালীন সময় যারা এসছেন, তারা ডিসেম্বর, আমরা যদি বলি যে মার্চে বা ফেব্রুয়ারি শেষে ফ্লাইট বন্ধ হয়ে গেল, তাহলে সেখান থেকে প্রায় 6 মাস 8 মাস হয়ে গেল, তাহলে আমাদের ম্যাক্সিমাম কর্মী কিন্তু ভিসা এক্সপায়ার হয়ে গেছে। কিছু কিছু কর্মী, প্রায় 25-30 হাজার বা 40 হাজার কর্মী কিন্তু ভিসা আছে, যাদের মেয়াদ আছে রিএন্ট্রি, তারা কিন্তু যাওয়ার পরে আকামাটা রিনিউ করার সুযোগটা পাচ্ছেন। প্রবলেমটা হচ্ছে প্রতিদিন কিন্তু এক্সপায়ার হচ্ছে। আজকে যারা যেতে পারেননি তাদের কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। কালকে যাদের এক্সপায়ার হচ্ছে, তারা যদি কালকে যেতে না পারেন, কালকে তাদের এক্সপায়ার হয়ে যাচ্ছে। এই যে সুযোগটা আসছে হঠাৎ করে, যে ঘোষণাটা আসলো যে এই মাসের শেষের দিক থেকে তারা ফ্লাইটটা চালু করবে, প্রথমেই আমরা একটা জটিলতা দেখলাম যে যে প্রথমে কথা ছিল যে তাদের যে কটি ফ্লাইট আসবে, বিমানের সে কটি ফ্লাইট অপারেট করবে। অল অফ এ সাডেন আমরা দেখলাম বিমানের ফ্লাইটকে তারা ল্যান্ডিং পারমিট দিল না। সেখান থেকে কিন্তু এই জিনিসটা সূত্রপাত হয়ে গেল যে এতগুলো লোক তখন কিভাবে যাবে, এখানে তো সব ফ্লাইট অপারেট করতে পারছে না। সেখান থেকে যখন বিমান একটি ভালো উদ্যোগ নিয়েছে, আমরা সরকার প্রধানকে এইভাবে আমরা স্বাগত জানাচ্ছি যে বিমানের একটা বড় স্যাক্রিফাইস তারা করে দিয়েছে, যে বিমান সৌদি এয়ারলাইন্সকে বলছে যে স্বার্থ রক্ষা করবার জন্য যত খুশি ফ্লাইট করবার জন্য। তার মানে সরকার একটা উদ্যোগ নিয়েছেন, কিন্তু জিনিসটা হচ্ছে ফ্লাইটের আগের তুলনায় বেড়েছে। আমি একটি বিষয় যেটি জানতে চাইছিলাম, যাদের যে মেয়াদ বাড়ানোর কথা, যেটি 30টি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হলো, এজেন্সিরাও সেই বিষয়টিতে জানেন না, এবং তারাও প্রবাসীদেরকে তেমন কোনো তথ্য দিতে পারছেন না, ফলে একটি ঘোলাটে অবস্থার মধ্যে রয়েছে। এই জায়গাটি একটু পরিষ্কার করবেন যে সমস্যাটি কোথায়? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। যে জিনিসটা হলো যে যাদেরকে এজেন্সি না, এটা হলো আমরা তাদেরকে সৌদি এমবাসি বলছে ভিসা সার্ভিস সেন্টার, তারা কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত নয়, তারা কিন্তু রিক্রুটিং এজেন্সি নয়, তারা হলো একটি সার্ভিস সেন্টার হিসেবে সৌদি দূতাবাস তাদেরকে অ্যাপয়েন্ট করেছে। কারণটা হলো যে যেই লোকরা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এটা হলো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য, কিন্তু তাদের ভিসাটা, যারা ছুটিতে এসেছিলেন ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে, তাদের ভিসাটা প্রক্রিয়াধীন করার জন্য, যেটি স্যার রাইটলি বলেছেন, যেটি কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপার, এবং এটি যে নিয়ম তারা করে দিয়েছে, এই নিয়মের মধ্যে যদি কাউকে যেতে হয়, ম্যাক্সিমাম লোক যেতে পারবে না, কারণ তার এমপ্লয়ারের কাছ থেকে তাকে রিনিউয়াল করে কাগজ আনতে হবে, সেটা ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেড লাগবে দীর্ঘ সময়, এবং ওইখান থেকে এই কর্মীদের পক্ষে এই সময় সেটি করবার কতখানি সম্ভব হয় আমরা জানি না। এই ব্যাপারে আমরা বলবো কূটনৈতিক ভাবে আরো আমাদের ওখানে জোরদার করা উচিত, এবং সেভাবে এইটাকে কিভাবে আরো লিবারালাইজ করা যায় সেটি দেশের সাথে কথা বলা দরকার। এখন এই যে সেন্টারগুলো যেটা দিয়েছে, প্রশ্ন হচ্ছে এই সেন্টারগুলোর মনিটর কে করছে, এরা কোথায় নিবন্ধিত,
এরা কি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত, নাকি তারা কি আমাদের ফরেন মিনিস্ট্রিতে নিবন্ধিত, নাকি তারা আমাদের বিমান মন্ত্রণালয়ে নিবন্ধিত? তারা জানি না তারা কোথায় নিবন্ধিত। আমরা রিক্রুটিং এজেন্সিরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা নিবন্ধিত। অর্থাৎ জটিলতা কাটেনি। আমরা আবার আপনার কাছে ফিরবো। আজকে মন্ত্রী যেটি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী, তার কথা এই ধরনের বার্তা পাওয়া যায় যে নিয়োগকর্তা না চাইলে কোনো শ্রমিকই আসলে সৌদি যেতে পারবে না। বিষয়টি নিয়ে আমি জনাব শরীফুল হাসানের কাছে একটু জানতে চাইবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসছি। আপনারা থাকুন আমাদের সঙ্গে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের আজকের বিষয় সড়কে রেমিটেন্স যোদ্ধারা। আমরা আলোচনা ফিরবো। আমরা যেটি বলছিলাম এর আগের, অর্থাৎ আমরা যেতে চাই, আমাদের সাথে যুক্ত রয়েছেন শরীফুল হাসান, তার কাছে একটু জেনে আসতে চাই। আমাদের আজকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে সৌদি সরকারের একটি তথ্য তিনি জানিয়েছেন, যারা ওখানে রিক্রুট করেছে যদি তাদের রিকোয়ারমেন্ট না থাকে তাহলে আমাদের শ্রমিকরা ফিরতে পারবেন না, অর্থাৎ তাদের মেয়াদও বাড়বে না। এটি কি আসলে এক ধরনের বার্তা দেয় কি যে যাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়লো? মানে আমি আসলে ঠিক এটা নিয়ে মন্তব্য করতে চাই না, কারণ আমি শুধু মনে করি আমি দায়িত্বশীলদের কাছে অনেক দায়িত্বপূর্ণ বক্তব্য চাই, এবং যেই মানুষগুলো দীর্ঘদিন দূতাবাসগুলোতে কাজ করে এসেছেন তাদের কাছ থেকে আমি আর অনেক বেশি দায়িত্বশীল বক্তব্য আমি সবসময় আশা করি। কিন্তু আমি যেটা বলবো যে আমাদের আসলে আন্তরিকতার যে একেবারে ঘাটতি রয়েছে, তারা প্রধানমন্ত্রী আজকে মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেটে বলেছেন পররাষ্ট্রমন্ত্রীকে একটা রিপোর্ট দিতে। এখন হয় কি দেখেন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে প্রধানমন্ত্রী যিনি বারবার এই জিনিসগুলো বলেন, তো আপনি সবকিছু কি তাকে বলতে হবে? আপনার প্রতিটা তো মন্ত্রণালয়ের রুলস অফ বিজনেস তার কাজ ঠিক করে দেওয়া আছে। সো আগে থেকে যদি উদ্যোগী হতো, এখন কেউ বলতে হবে নোমান ভাই এটা কেন বলছি, এটা বলছি কারণ সমস্যা তো আজকেই শেষ না, প্রতিদিনই হবে। আপনি যদি কালকে থেকেও আমরা শুরু করি যে কারা কারা আটকে পড়ে আছে আমার 7 দিনের মধ্যে একটু আমি জানতে চাই, নাম, ফোন নাম্বার, আপনি একটা কনক্রিট ডাটা পাবেন, নাহলে তো আপনি ডিসিশন নেবেন না। আপনি এখন ধরেন ফ্লাইট অ্যারেঞ্জ করেন 40,000-এর, দেখা গেল 80,000 লোক আটকে পড়ে আছে, তো তখন কিন্তু এই বিক্ষোভ শেষ হবে না। কাজেই আপনাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কারো কাছে ডাটা নেই, কেউ বলে 30, কেউ বলে 40, কেউ 50, কেউ 70, এক্স্যাক্টলি আমরা জানি না যে বাংলাদেশে সৌদি আরবে আটকে পড়া কতজন আছে। তাহলে আপনি কিসের বেসিসে সিদ্ধান্ত নেবেন, কিসের বেসিসে ফ্লাইট ঠিক করবেন? আমার কাছে মানে অবাক লাগে যে 7-8টা মাস ধরে যে কথাগুলো বলছি একই জিনিসই বলছি, যে আমরা এই কাজগুলো করি, কতজন ফিরে আসলো, কোন দেশ থেকে আসলো, আটকে পড়ে আসলো। এখনকার যুগে ফোন, ইন্টারনেট, ইমেল, এই ডেটাবেস করতে একেবারেই সময় লাগে না। এখন আমি মনে করি সেই সিদ্ধান্ত নেওয়া দরকার। আর দ্বিতীয়ত আমি বলছি যে সৌদি আরবের সাথে যদি আমরা ওই কূটনৈতিক যোগাযোগটা করতে পারি যে না তোমরা আমাদের কর্মীদেরকে নাও, কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশি কর্মীরা যে কাজগুলো করে এই কাজ পৃথিবীর আর কেউ করবে না। সৌদিরাও খুব ভালো করে জানে যে ওর বাসার কাজ, ওর ক্লিনিং, ওর কনস্ট্রাকশন কাজ অন্য দেশের কর্মীদেরকে সে পাবে না, খুব সহসা পাবে না। কাজে নিয়োগকর্তাদেরও কিন্তু একটা তাড়া রয়েছে। কাজে নিয়োগকর্তারা যদি চান যে তার কর্মীকে নিতে চাই, আনতে চাই, তাহলে কিন্তু তাকেও যদি একটু সময় দেওয়া হয়, কারণ ওদের বন্ধ থাকে, নানান কাজ থাকে। আর আরবরা তো ধরেন আমাদের মতো যে প্রতিদিন দৌড়াদৌড়ি তারা এখান থেকে ওখানে যাওয়া তো করবে না। কাজেই যদি একটু সময় দেওয়া হয় এবং সৌদি আরবকে যদি আমরা বোঝাতে পারি, যে কথাটা আমি বলি যে আজকের সৌদি আরব, আজকের কাতার, আজকের মালয়েশিয়া গড়ে উঠেছে শুধু তো বাংলাদেশিদের পরিশ্রমে না, রক্ত জীবন আছে। 40,000 প্রবাসী গত 14 বছরে কাজ করতে গিয়ে বিদেশে মারা গেছে। তো আমরা তো শুধু রেমিটেন্সের কথাটা বলি, এই দেশগুলো যে আজকে গড়ে উঠেছে আমাদের কর্মীদের অনেক অবদান আছে। আমি মনে করি সেটা যদি আমরা মনে করিয়ে দিতে পারি, নিশ্চয়ই সৌদি আরব তাহলে শুনবে। আর না শুনলে তো আসলে কূটনৈতিক ভাবে নানান কৌশল আছে। দেখেন ওরা আমাদের বিমান চলাচল করতে প্রথম অনুমতি দেয়নি, যেই আমরা বললাম যে তুমি যদি আমার বিমান চলাচল করতে না দাও আমি সৌদিকে দিব না, দ্যাটস আ ভেরি ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড, ওরা কিন্তু তারপর দিতে বাধ্য হলো। আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা আমাদের নাগরিকদের মর্যাদা দেই কিনা, বা মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধু যে স্বাধীন বাংলাদেশ, আমরা মনে হয় আমাদের মর্যাদাটাও বুঝি না। সবসময় মনে একটু মানে লড়াইয়ের আগে হেরে থাকি, নত যেন হয়ে থাকে। তৎপরতাটা আসলে বাড়াতে হবে। আপনার কাছে আবারও ফিরছি, আমি আবার একটু স্টুডিওতে যেতে চাই, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ জমির। আপনার কাছে একটু জানতে চাইছি, আমরা যেটি দেখলাম গণমাধ্যমের খবরে, শ্রীলঙ্কা, ফিলিপাইন সহ বেশ কয়েকটি দেশের শ্রমিক যারা রয়েছেন সৌদির, তারা আবার সৌদিতে ফিরে গেছেন এই করোনাকালীন এই সময়ের পরে, যদি ওদের ওইখানে করোনার প্রভাবটা আমাদের মতো এতটা নয়।
এর যে আমরা পিছিয়ে রইলাম, এটি কি করোনার কারণে, নাকি আমাদের একটু দেরিতে, যেটির কথা বলছিলেন দেরিতে উদ্যোগ নিয়েছি সে কারণে, নাকি আর নাকি সেখানকার কোনো অর্থনৈতিক মন্দা, কোনটি আসলে? না, তার সেটা কমপ্লিটলি সেটা নয়। এখানে বুঝতে হবে আমাদেরকে যে বাংলাদেশি যারা ওখানে প্রবাসী হিসেবে কাজ করছে, তাদের শতকরার মধ্যে হয়তো 90% লোক তারা সার্ভিস সেক্টরে কাজ করছে, যেটা উনি বলছিলেন, এক্ষুনি বলছিলেন শহীদুল হাসান সাহেব। এই সার্ভিস সেক্টরে যারা কাজ করছে তারা মোস্টলি আইদার আনস্কিল্ড অর সেমি স্কিল্ড লেবারার্স। কিন্তু যারা শ্রীলঙ্কার থেকে কাজ করছে কিংবা ফিলিপিন্স থেকে কাজ করছে, বিশেষ করে এই দুই দেশ থেকে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা একটু স্কিল্ড, তারা আর ভাষাটাও শিখছে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা আইদার দে আর ওয়ার্কিং অ্যাজ অ্যাকাউন্টেন্ট কিংবা আমি এক্সাম্পল দিচ্ছি একটা। ফর এক্সাম্পল ধরেন, আপনি একটা পেট্রোল স্টেশনে গেলেন, গাড়িতে পেট্রোল নেবেন, যে লোকটা আপনার গাড়িতে এসে পেট্রোল ভরে দিচ্ছে সে ব্যক্তি হয়তোবা ভারতীয় কিংবা শ্রীলঙ্কান। যে লোকটা ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে জায়গাটা, সে হচ্ছে বাংলাদেশি। আর যে লোকটা ওখানে বসে ভেতরে অ্যাকাউন্টিং করছে বসে বসে, সে হয়তো শ্রীলঙ্কান, এবং মানে একটু ওয়ান স্কেল আপ, তারা বেতনও বেশি পায়। এবং ফিলিপিন্সের লোক বিশেষ করে এবং শ্রীলঙ্কানরা হেলথ সেক্টরে, তারা ওই নার্সিং এবং অন্যান্য ব্যাপারে সচেতন বলে বেশি, দে আর ট্রাস্টেড মোর ফর দ্যাট পারপাস, যেখানে বাঙালিরা হেলথ সেক্টরে তাদের অতটা জায়গা পায় না। তো এই জিনিসগুলো এখন আমাদের যেটা মনে রাখতে হবে যে পুরো জিনিসটা পরিবর্তন ঘটেছে বিকজ অফ কোভিড ভাইরাস। এখন কোভিড ভাইরাসের কারণে সার্ভিস সেক্টরে, যেটা কিনা বাঙালিদের বিশেষ করে প্রয়োজন ছিল, যখন ওমরা চলছে কি হজ হচ্ছে, তখন মদিনা শরীফে, মক্কা শরীফে, এইসব জায়গায় অসংখ্য লোক যাচ্ছে ওমরা এবং হজ। তো তাদের দেখাশোনা করার জন্যে তখন সাউদিরা বিশেষ করে বাঙালিদেরকে তারা প্রয়োজনীয় ওই বিভিন্ন কাজে বিভিন্ন সেক্টরে ব্যবহার করত। এখন সেই জিনিসটা ছিল না কোভিডের কারণে। এতদিন হজ ওভার হলো না, ঈদুল হাজাও হলো না, ঈদুল ফিতর হলো না, এবং তারপরে এখনও ওমরা খুলছে অক্টোবর মাসে। এখন এগেন দেয়ার উইল বি এ নিড অর্থাৎ এই মন্দার সময়ে সবচেয়ে লোয়েস্ট যারা ছিল তাদেরকেই কাট করার চেষ্টা করা হচ্ছে বলে আপনি বলছেন। আমি মনে হচ্ছে যে এখন হয়তো কিছু বাঙালিদেরকে আবার তারা চাকরি টাকরি দেবে, ইকামা রিনিউ করবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুব একটা রিএমপ্লয়মেন্ট হবে না। যে আমি একটু এই বিষয়টি নিয়ে যেতে চাই। আমাদের সাথে রয়েছেন শামীম আহমেদ চৌধুরী নোমান। তার কাছে যেটির কথা বলছিলেন জনাব মোহাম্মদ জমির, স্কিল্ড এবং আনস্কিল্ডের যেই এই তথ্যটি আপনাদের কাছে কেমন, এবং যেটির কথা বারবার আসছে যে সংখ্যাটি কত যারা আটকে রয়েছেন, এই ধরনের কোনো তথ্য আপনাদের কাছে রয়েছে কিনা যেটি এই সামগ্রিক সমস্যার ক্ষেত্রে সমাধান হতে পারে? ধন্যবাদ আপনাকে। সার্জারি বলেছিলেন, একটু আপনি যেটি জানতে চাচ্ছেন এক্স্যাক্টলি আমাদের এখানে আমি যেটি নিয়ে আসবো এখন, আমাদের কাছে যেটি আছে, আমাদের কাছে আমরা আমাদের রিক্রুটিং এজেন্সির সম্মানিত সদস্যদের কাছে আমাদের কাছে প্রায় 90,000 86,000 লিস্ট আমাদের কাছে আছে, যাদের ভিসা আমরা মার্চ মাসের আগে প্রকিউর করেছি, এবং তাদের বিভিন্ন স্টেজে তাদের সমস্ত কাজ কমপ্লিট করা আছে। কিছু কিছু টিকেট ম্যানপাওয়ার হয়ে গেছে, কিছু ভিসা করা আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এদের আমাদের ম্যাক্সিমাম কর্মীরই ভিসা এক্সপায়ার হয়ে গেছে, কারণ ভিসা স্ট্যাম্প করার পরে 3 মাসের মধ্যে যেতে হয়। আমরা মার্চ মাসে আমাদের বন্ধ হয়ে গেছে 15 তারিখের আগে। তার মানে হচ্ছে আমরা কিন্তু যে ভিসাগুলো করেছি বা যেগুলো প্রক্রিয়াধীন করেছি সেগুলো মার্চের আগে, এখন তো 6 মাস পার হয়ে গেল। তার মানে আমাদের কিন্তু 90% 95% ভিসা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। এখন আমাদের জন্য যেই সৌদি এমবাসি খুলবার পরে আমাদেরকে যে ইটেজ বলে একটু আগে আমাদের প্রাক্তন মাননীয় রাষ্ট্রদূত মহোদয় বলেছেন, যে আমাদেরকে বলেছেন যে তাদের ভিসা ক্যান্সেলেশন সার্টিফিকেট লাগবে ফ্রম দি এমপ্লয়ার, এবং এমপ্লয়ার কাছে নতুন করে আমাদের ইকামা নিয়ে আসতে হবে, এবং সেটি ফরেন মিনিস্ট্রির দূতাবাসের ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেশন থাকতে হবে। তারপরে আমরা সেই ভিসাটি রিনিউয়ালের কাজ, এবং আবার ওই কর্মীকে নতুন করে মেডিকেল করতে হবে, ওই কর্মীকে সমস্ত কাজ কমপ্লিট করে একটি ফ্রেশ পাসপোর্ট যেভাবে আসে সেভাবে জমা দিতে হবে।
আমি একটু এই ফাঁকে আপনাকে Can you একটি hear me? বিষয় আমাকে জানতে চাই। শুনতে পাচ্ছেন? আমাদের কাছে কয়েকজন প্রবাসীরা আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কয়েকজন প্রবাসীরা বলছেন যে এই সময় 3বার অটো রিনিউ হয়েছে করোনা মহামারীর এই ভিসা এবং ইকামার মেয়াদ। এটি আসলে কতটা সত্যি, বা সেই প্রক্রিয়া কি এখন যেটি মেয়াদ বৃদ্ধির কথা বলা হচ্ছে সেটি সম্ভব কিনা? আমি আপনাকে যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে আপনি আমাদের এখন যেটি হয়েছে, এই এই প্রসেস যদি চলতে থাকে বা যেটি এখন দেয়া হয়েছে সেটি যদি আমরা লিবারাইজ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের 60% কর্মী, আমাদের রিক্রুটেন্সের হাতে যেটা আছে 60% কর্মীকে আমরা পাঠাতে পারবো না। কারণ নতুন করে তাদের ভিসা রিনিউ করা, এই কাগজ প্রক্রিয়া করা, বিকজ এর মধ্যে কিছু আছে ইন্ডিভিজুয়াল বলি আমরা, হলো সিঙ্গেল এমপ্লয়ারের। এখন সেই সিঙ্গেল এমপ্লয়ার যদি যেটি আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়, সাবেক রাষ্ট্রদূত বলেছেন যে অনেক এমপ্লয়ার কিন্তু যদি না নিতে চান সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি না। দ্বিতীয় হয়েছে, সৌদি আরব আরেকটি নতুন নিয়ম করেছে যেটি আগে কখনোই ছিল না। সেটি হলো যে কোনো এমপ্লয়ার একটি ভিসা যখন নেন তখন সরকারের খাজনায় ট্যাক্স টাকা জমা দিতে হয়, ভিসা ফিজ। সেটি তারা এবার বলে দিয়েছে যে এমপ্লয়ার ভিসা ক্যান্সেল করবে, লোক নিবে না, তারা সেই টাকাটি রাষ্ট্রীয় কোষাগার থেকে ফেরত পাবে। তার মানে হলো এমপ্লয়ার কিন্তু কোনো কিছু লস করছে না। এখানে বিরাট লসের মধ্যে পড়ে যাচ্ছে আমরা যারা সার্ভিস সেক্টরে এই কাজ করছি এবং যারা আমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এই জায়গাটায় আমরা এই ব্যবস্থাটাকে কিভাবে আরো নিউট্রালাইজ করা যায়, ইমিডিয়েটলি আমাদের সৌদি আরবের সাথে কূটনৈতিক ভাবে আমার মনে হয় একটি কথা বলা দরকার। আর যেই কর্মীরা এখন ভিসা যাদের ভ্যালিড আছে যাওয়ার, তাদের যে ক্রাইসিসটা সেটি ডাটাবেস তৈরি করবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি দরকার সেটি হলো যে আপনি কত লোকের, আপনি বলেন 40,000 50,000 লোকের ডেটাবেস তৈরি করাটা কি খুব কঠিন কাজ? এটা তো যে কোনো সময় করা সম্ভব। এটা আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে আমাদের ডিসি অফিসগুলো আছে, আমাদের ডেমো অফিসগুলো আছে, যে কোনো জায়গায় আমরা এটি করতে পারি, অনলাইন সিস্টেমের মধ্যে করতে পারি। এখন আমাদের ডিজিটালের যুগ, ইটস ভেরি ইজি টু ডু ইট। ইভেন দেন আমরা যদি মনে করি যে একটি প্রতিষ্ঠানকে আমরা দিব এটি করবার জন্য, এটি না হওয়া পর্যন্ত কিন্তু আপনি এই যে কর্মীরা যে যাওয়ার জন্য উদ্গ্রীব এবং তারা বর্তমানে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, এখানে আপনি দেখেন করোনা একটি বড় প্রবলেম রয়ে গেছে এবং এদের এই যে স্বাস্থ্যবিধি তারা মানতে পারছেন না। এখন যিনি এই যে যাওয়ার জন্য মরিয়া হয়ে যে কাজগুলো করছেন, সে যদি এখন সবকিছু কমপ্লিট করার পরে সার্টিফিকেটে তার পজিটিভ আসলো, হোয়াট উইল ডু? যে এরই মধ্যে কয়েকজন যেতেও পারেননি সেই পজিটিভ আসার কারণে। এই বিষয়টি আপনার কাছে আবারও আসবো আমরা, অর্থাৎ সমাধান কি আসলে, তাহলে আপনারা কিভাবে সহায়তা করতে পারেন বা সমাধান কি? তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই, আপনারা থাকুন আমাদের সঙ্গেই। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের আজকের বিষয় সড়কে রেমিটেন্স যোদ্ধারা। আমরা আলোচনা করছিলাম, আমাদের সাথে 3 জন অতিথি রয়েছেন। বিরতির আগে শামীম আহমেদ চৌধুরী নোমান, তার কাছে ছিলাম, আবার একটু তার কাছে ফিরতে চাই। আপনি যেটির কথা বলছিলেন, বেশ কিছু সমস্যার কথা, সমাধানটি কি আসলে, কোন পথে এখনকার করোনাকালীন এই যে পরবর্তী সময় নানান সংকট তৈরি হয়েছে, অর্থনৈতিক মন্দা, কোথাও নানান ধরনের ঝামেলা হয়েছে, এখন আসলে সমাধান কি? ধন্যবাদ আপনাকে। যেটি হচ্ছে যে আমরা কিভাবে আগাবো, সবচেয়ে আগে একটি কোঅর্ডিনেশন সেল হতে হবে এই ক্রাইসিসটি উত্তরণ করবার জন্য। আমাদের এখানে লিড মিনিস্ট্রি হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের যেহেতু হেলথ সেক্টর এখন কাজ করতে হচ্ছে তাদের কোভিড টেস্ট বা নানান এই পরীক্ষার জন্য, হেলথ মিনিস্ট্রি অ্যান্ড সিভিল এভিয়েশন মিনিস্ট্রি, এই 4টা মন্ত্রণালয়কে নিয়ে আমাদের যে এখানে কনসার্ন মিনিস্ট্রি এম্বাসি, সেটা হলো সৌদি এম্বাসি, যেহেতু সৌদি আরবের ব্যাপারটা, তাদের সাথে এবং যে এয়ারলাইন্স গুলো এখন অপারেট করছে সেই এয়ারলাইন্স গুলোর সাথে বসা দরকার, যেমন সৌদি এয়ারলাইন্স, বিমান। এখন এটি হলো একটা যে আপনি আমাদের 2টা সেগমেন্টে, একটি সেগমেন্ট হলো যাদের ভিসা ভ্যালিড আছে, টিকেটের জন্য যেতে পারছে না, এদের ইমিডিয়েটলি একটি যত দ্রুত সম্ভব তাদের একটি লিস্ট তৈরি করা, কার ভিসাটা কবে এক্সপায়ার হয়ে যাচ্ছে, অ্যাকর্ডিংলি তাদেরকে যাতে এই স্বাস্থ্যবিধির মধ্যে তাকে আনা যায়, নাহলে কিন্তু একটা শুধু তাদের জন্য না, দেশের জন্য বিরাট ক্ষতি হয়ে যাবে, কারণ এটা স্প্রেড করে যাবে। এই জায়গাটায় সেই ব্যবস্থা যত দ্রুত করা যায়। দ্বিতীয় হলো যে যাদের ভিসাগুলো এক্সপায়ার হয়ে গেছে, তাদেরকে যে 31টা সেন্টার দেওয়া হয়েছে, ইমিডিয়েটলি সৌদি এম্বাসির সাথে বসা উচিত যে এই সেন্টারগুলো কারা করবে, মনিটর করবে। এরা সৌদি এম্বাসি তাদেরকে দিয়েছে, বাট তারা আন্ডার দি হুইচ মিনিস্ট্রি, তারা কে দেখবে? এটি অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হাতে আসতে হবে। এটি গেল একটি, যে তারা কিভাবে সার্ভিসটি দিচ্ছে। তৃতীয় হলো যে যেটা সৌদি আরব বলছে, যে সৌদি গভর্নমেন্ট বলছে যে এই জিনিস তাদের লাগবে,
এই প্রক্রিয়া করে আমি দৃঢ় বিশ্বাস করি যে 60% লোকের পক্ষে যাওয়া সম্ভব হবে না। অন্তত আমাদের সেক্টরে আমরা যে ভিসাগুলো আমাদের কাছে আটকে গেছে, আমরা ইট ইজ ইম্পসিবল হয়ে যাবে আমাদেরকে এগুলো পুরো প্রসেস রিকমপ্লিট করে আমাদেরকে পাঠাবার জন্য। তাহলে যারা ফেরত এসে ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাদের কিন্তু একই অবস্থা করতে হচ্ছে। তাহলে এই জায়গাটায় তাদের সৌদি আরবের সাথে কূটনৈতিক ভাবে এখানে হতে পারে, যেমন আমাদের সাবেক মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আছেন, উনি কাজ করেছেন, এরকম যারা সৌদি আরবে কাজ করে এসছেন, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের, এবং তাদের অনেকে কিন্তু পার্সোনাল কানেক্টিভিটি আছে ওখানে। সৌদি আরবে কিন্তু প্রোটোকলের চেয়ে বেশি হচ্ছে পার্সোনাল কানেকশন। আরব কান্ট্রি কিন্তু এটা কিন্তু বেশি গুরুত্ব দেয়। আপনার এই জায়গাটায় খুঁজতে হবে যে আমাদের যারা আগে কাজ করে আসছেন তাদের সাথে কার ভালো এখানে রয়্যাল ফ্যামিলি বলি, অথরিটি বলি, ভালো কানেকশন আছে, তাদেরকে কিন্তু ইউটিলাইজ করতে হবে। এখন সার্জিটি বলেছেন যে আমাদের একটা টিম করতে হবে, করে এগুলো করে তাদেরকে ইনভলভ করে তাদেরকে দিয়ে ওইখানে পার্সিউ করা। আমরা এটি নিয়ে জানবো মোহাম্মদ জমির কাছে, তবে তার আগে একটু আমরা জনাব শরীফুল হাসান তার কাছে একটি বিষয় জানতে চাই। আমরা যে শিক্ষাটি এখন পেলাম সৌদি আরবের প্রেক্ষাপটে, এই জায়গা থেকে এটি সমাধান যেমন জরুরি, পাশাপাশি অন্যান্য দেশে যেসব দেশেও আমাদের শ্রমিকরা যাবেন বা যারা এসছেন সেই সব জায়গায় কতটা আসলে অগ্রগতি দেখছেন, বা এই শিক্ষা নিয়ে উদ্যোগটা কি আদৌ শুরু হয়েছে বা কি করা দরকার? দেখেন, ওমান খুলবে 1 তারিখ থেকে। আপনার কাতারে 13-14 হাজার লোক যারা এরকম আটকে আছে, মানে প্রতিটা দেশেই কিন্তু একই রকমের সংকটটা তৈরি হবে। আমরা যদি প্রোঅ্যাক্টিভ হয়ে আগে থেকে না করে, দেখেন স্যার এখানে আছেন, কূটনীতিক বা নীতি নির্ধারকদের কাজটা কি? রাস্তায় নামলো, ঘটনা ঘটলো, তারপর সমাধান উদ্যোগ নেওয়া, এইটা তো মানে পলিটিশিয়ান বা যে কেউই পারে। আপনি কূটনীতিক, আপনি নীতি নির্ধারক, আপনাকে আগে থেকেই বুঝতে হবে যে এই সংকটটা হবে, তাহলে কি হচ্ছে। আপনার সাধারণ মানুষ হিসেবে যেটা আমরা বুঝি বা মাইগ্রেশন সেক্টরের সঙ্গে জড়িত হিসেবে যে এইটা হতে যাচ্ছে, তো আমাদের নীতি নির্ধারকরা বুঝবে না? এটা তো বুঝতে হবে যে এখন সংকটটা যখন বাজারটা খুলবে কি ধরনের হবে। তো আমার প্রায় মনে হয় যে মানে আমাদের ওই নীতি নির্ধারকরা আগে থেকে বোঝেনও না, সেই জন্য প্রস্তুতিটাও থাকে না। ওই তৎক্ষণাৎ সমাধান করতে গিয়ে হয় মানে লেজে গোবরে দিয়ে কিছু হয়, কিছু হয় না, শেষ পর্যন্ত খুব বেশি কার্যকর হয় না। কাজে আমি মনে করি এখনো যদি আমরা প্রস্তুতি নিই যে কালকে থেকে যে আমার কাতার, ওমান, বাহরাইন, যে কোন দেশের কত লোক আটকে আছে, আমি দ্রুত একটা আমার ডাটাবেস থাকলে কিন্তু আমার প্রতিটা দেশের বিমান টিমান নিয়ে আমি সমাধানে পৌঁছতে পারবো। আরেকটা জিনিস স্যার এখানে আছেন, আমি বলি, আমি নিজে এই মধ্যপ্রাচ্যের দেশ মালয়েশিয়া এই দেশগুলো ঘুরে দেখেছি। খুব দুঃখজনক হচ্ছে আমাদের প্রশাসন বলেন বা পররাষ্ট্র বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা যান, খুব ইচ্ছা করে খুব বেশি লোক তো যেতে চান না। আপনি যেটা বললেন নোমান ভাই, আপনি একজন আরবের সাথে যখন আরবি ভাষায় কমিউনিকেট করবেন, আপনি অর্ধেক ঢুকে গেলেন। আমাদের কতজন অ্যাম্বাসাডার বা কর্মকর্তা আছে যাদের আরবি জানেন? আপনি নেপাল বলেন, অন্যরা বলেন, যাওয়ার আগে মধ্যপ্রাচ্যের দেশ তাকে আরবি ভাষা শিখায় দেয়। আমাদের লোক তো মানে সে তো প্রস্তুত না যে মিডল ইস্টে কাজ করতে হবে, সে তো ইউরোপে যাবে, সে তো আমেরিকায় যাবে। জমির স্যার এখানে আছেন, আপনি আপনার যদি মধ্যপ্রাচ্যের 6টা দেশ, 6টা দেশে যদি আপনি যে 6জন অ্যাম্বাসাডার দেবেন তাদেরকে আরবি ভাষাটা দেন, যে লেবার উইং এর কর্মকর্তা দিবেন আরবি ভাষাটা দেন। তো আমরা তো দেই না, যার কারণে আমাদের কূটনৈতিক সম্পর্কগুলো যে ঘরের ভেতরে ঢুকে যে আমি যা বলবো তাই সে করবে, কেউ কেউ কিন্তু পারেন। কোনো কোনো রাষ্ট্রদূত তার সাথে সম্পর্ক হয়ে যায়, তিনি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আমার এইটা চাই, তখন বলে ঠিক আছে তোমার জন্য আমি সব করবো। সো ওই রিলেশনশিপটা কিন্তু আমরা করতে পারি না। আমাদের হয়েছে কি, মানে একটা কথা আমি সবসময় বলি, আমরা কি আমাদের নাগরিকদের সম্মান দিই? আমরা তো আমাদের নাগরিকদের সম্মান দিই না, না নিজের দেশের দূতাবাসে, না নিজের দেশে। তাহলে সৌদি আরব, কাতার, মালয়েশিয়ার কি ঠেকা পড়ছে সম্মান দিতে? মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গত বছর ডাকলেন, উনি 3টা কথা বললেন যে আমি 3টা সমাধান চাই। এক, এই যে এত টাকা খরচ করে যায় অদক্ষ লোক, সেটা যেন না হয়, প্রতারণা বন্ধ, স্কিল লোক যাক। আমার লোকের কল্যাণ নিশ্চিত হোক, তুমি কনসুলার সার্ভিসটা বলেন কোনটা হয়েছে। এখন এই যে সংকট আমরা তো জানি, আমি নিজে 17-18 বছর ধরে এই মাইগ্রেশন কস্ট, কনসুলার সার্ভিস এগুলো নিয়ে বলছি। সো প্রস্তুতি কি আমাদের আছে? ফিলিপিন বলেন, নেপাল বলেন, ওরা যে ছোট ছোট প্রস্তুতি নিয়ে যে এগিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি। আমরা একটু স্টুডিওতে যেতে চাই। আমাদের সাথে মোহাম্মদ জমির রয়েছেন। বেশ কিছু বিষয় এসছে, প্রস্তুতির কথা এসছে, কূটনৈতিক তৎপরতার কথা, এবং আপনার অভিজ্ঞতার আলোকে কি করা যেতে পারে? উনি খুব শুনছিলাম, খুব ভালো বলেছেন দুজনেই। আমি এখানে বলি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নীতি নির্ধারক এর কথা বলা হয়েছে। তাদের উচিত হবে এখন বর্তমানে সরকারের পক্ষ থেকে সচেষ্ট যেটা, যে প্রোঅ্যাক্টিভ ইন্টারঅ্যাক্টিভ এনগেজমেন্ট, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সবাই মিলে, এই যে 4টে মন্ত্রণালয়ের কথা বলা হয়েছে, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, মিনিস্ট্রি অফ হেলথ, এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এই 4টে মন্ত্রণালয় কিন্তু একত্রিত হয়ে লিস্ট কমন ডিনোমিনেটর নিরক্ষয় করে তারা উচিত হবে
এগিয়ে যাওয়া। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা আমি মনে করি, এই যে উনি বললেন যে ভাষাটা শেখা, আমি নিজে আরবি, ফার্সি আর ফ্রেঞ্চ তিনটেই জানি, বলি, এবং এইটা পড়াশোনা করেছি কেমব্রিজ, অক্সফোর্ডে। তো এই জিনিসগুলো যদি না জানে, যদি কথা বলতে না পারে, সে তাদের দেশের ভাষা, আপনি মনে করেন একজন বিদেশি যদি আজকে বাংলা ভাষায় কথা বলে, আপনি তো সাংঘাতিকভাবে তার প্রতি একটা সুন্দর আচরণ করবেন, কেন ও বাংলা বলছে, এ তো ভালো জিনিস। সে যদি বলে আমি একটু ভাত খেতে চাই, সেইটাই হবে তার জন্য একটা বিরাট তো সেই জন্য আমাদেরও উচিত হবে যে, আমি দেখেছি আস্তে আস্তে, আর আরবি যেটা ভাষা, তার মধ্যে লুগাল ফুসা আছে, লুগাল দারেজ আছে। যেমন আমাদের বাংলা ভাষার মধ্যে সাধু বাংলা আছে এবং চলতি বাংলা আছে, সেরকম ওদেরও ওখানেই আছে। অ্যাট দ্য সেম টাইম আরবি ভাষার মধ্যে ওরা সিঙ্গুলার আছে, প্লুরাল আছে এবং ডুয়াল আছে। রাব্বল মাশরিকাইন, রাব্বল মাগরিবাইন, রাব্বল মাশারেক, রাব্বল মাগারেব, তো এই জিনিসগুলো যেগুলো আছে, এইগুলো একটুখানি সুন্দর করে যদি শিখে যায়, তখন যদি সে এরকম একটু ভাষাটা ব্যবহার করে, তখন সেই ব্যক্তি, যদি সে নিজে স্কিলড না হলেও সে যে ভাষা ব্যবহার করছে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সেটাতে তারা আকৃষ্ট হবে, তারা বলবে হ্যাঁ, একে আমি রাখবো, আমার সঙ্গে রাখবো। তো আমি এই জিনিসটা বলছি যে, আপনারা যারা পাঠাচ্ছেন বিদেশে বাঙালিদেরকে, তাদের উচিত হবে, আমি এটা বারবার এক কথা বলেছি, যে এখানে অন্য ভিন্ন ভাষা, যারা মালয়েশিয়ায় যাচ্ছে তাদের উচিত হবে মালয়েশিয়ান ভাষাটা শেখা, যারা যাচ্ছে থাইল্যান্ডে তারা থাই ভাষা শেখা, যারা কোরিয়া যাচ্ছে কোরিয়ান ভাষা শেখা, যারা যাচ্ছে জাপানে জাপানি ভাষা শেখা। তাহলে হবে কি, আপনার সম্পূর্ণভাবে আপনার সমস্যা সবারই হয়, কিন্তু সমস্যা হলেও সে সমস্যার সমাধান কল্পে এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হবে। এখন সরকারের পক্ষ থেকে এইটা কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু এখানে প্রাইভেট সেক্টরে আগে যেটা দেখতাম, দেওয়ালের মধ্যে অনেক থাকতো, যেখানে লেখা থাকতো যে ফরাসি ভাষা, জাপানি ভাষা, চাইনিজ ভাষা সব কিছু শেখার জন্য আমাদের এখানে আসেন, সেই জিনিসটা অনেকটা কমে গেছে। কিন্তু এই কোভিডের পরে যদি আমাদেরকে এইটা একটু এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় এটা খুব কাজ হবে আমাদের জন্য। কোভিড পরবর্তী এই সময় কি তৎপরতাগুলো আরো একটু বাড়ানো দরকার কিনা? এবং যেটি আমরা সৌদির ক্ষেত্রে তৎপরতা বাড়াতে তো হবেই, কেন কোভিডের পরে সব দেশেই যে ব্যক্তি বিশেষে তাদের এমপ্লয়মেন্ট সব জায়গায় কমছে। ইট ইজ হ্যাপনিং ইউনাইটেড স্টেটস থেকে নিয়ে, যুক্তরাজ্য থেকে নিয়ে, ইটালি থেকে নিয়ে, ফ্রান্স থেকে নিয়ে, জার্মানি থেকে নিয়ে, সব জায়গায়। কেন জার্মানি যখন বলছে, এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রিসে অনেক যে অভিবাসন করে বসেছিল ওখানে, ওই ছোটো একটা দ্বীপের মধ্যে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, যা সবাই বলে আচ্ছা কিছু কিছু লোক আমরা নেবো, কারণ তারা চায় ঠিক আছে আমরা নেবো। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে যখন লোকজন যাচ্ছে, আমি নিজে খুব বেশি দেশে যাইনি, এখন পর্যন্ত ৬২টা দেশে গেছি বিভিন্ন সময়। তো এই ৬২টা দেশে যে গেছি আমি, এবং সব জায়গাতে আমি দেখেছি যে আস্তে আস্তে বাইরের থেকে লোক নেওয়া আস্তে আস্তে কমে যাচ্ছে, আনলেস দ্যাট পারসন ইজ রিকোয়ার্ড। মানে অভিজ্ঞতা বা স্কিলের দিকে তাদের নজর, স্কিলের দিকে নজর আসছে। সেই নয়, এই যে কম্পিউটার ডিজিটালাইজড দুনিয়া এখন হয়ে যাচ্ছে, সেই ডিজিটালাইজড দুনিয়াতে কম্পিউটার ব্যবহার করা শেখা, যেটা আমি কিন্তু মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে, সেটা রাসেল আমি তোমাকেও বলছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু মোবাইল ফোন ব্যবহার, ফেসবুক ব্যবহার, ইন্টারনেট ব্যবহার অনেক অঙ্কে বেড়ে গেছে, তাই না? এখন ইন্টারনেট ব্যবহার হচ্ছে, ফেসবুক ব্যবহার করছে প্রায় ৭০ মিলিয়ন, মানে ৭ কোটি লোক ব্যবহার করছে বাংলাদেশের চারিদিকে। তো ইন্টারনেট ব্যবহার করছে, তারও মোবাইল ফোন ব্যবহার করছে প্রায় ১৪ কোটি লোক। তো আমার কথা হচ্ছে যে এত বিস্তৃত আকারে যখন হচ্ছে, তারা শিখছে, তখন এই জিনিসে যে ভাষাটা শেখে, তাহলে তাদের পক্ষে যখন যাবে তারা কোরিয়াতে, তারা যাবে জাপানে, তারা যাবে ভিয়েতনামে, তারা যাবে অন্য জায়গায়, সবসময় যে মধ্যপ্রাচ্যে যেতে হবে তার কোনো প্রয়োজন নেই। তারা যদি এই আসিয়ান দেশেও যায়, সিঙ্গাপুরেও যায়, তখনও কাজে দিবে আসলে, তখন বিরাট একটা অঙ্কে এটা সফলতা আসবে। স্কিল এবং কূটনৈতিক তৎপরতা সবগুলোই আসলে সম্মিলিত দরকার। এবং বিশেষ করে ইংরেজি বলাটা যে না করতে পারে, জি, এই যে আমাদের ক্রিকেটাররা যাচ্ছে বাইরে, বেশিরভাগ লোক ইংরেজি বলতে পারে না।
যে অর্থাৎ দুই জায়গাতেই নজর দিতে হবে, সময় স্বল্পতার জন্য আমাদের হ্যাঁ, শেষ করতে এবং হচ্ছে। এইটাই করতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল 24 ঘন্টার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে।